বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর ষষ্ঠ পর্বে আলোচনা করব টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ও টাইম ম্যানেজমেন্ট ও টাস্ক ম্যানেজমেন্টের 9টি টিপস সম্পর্কে। এখন তার পূর্বে 5 নম্বর পর্বে আলোচনা করেছিলাম পাসওয়ার্ড। এখন আমরা পাসওয়ার্ডটা হয়তো যদি সঠিকভাবে বুঝে থাকি, তাহলে এখন টাইম ম্যানেজমেন্ট এবং টাস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আমরা বুঝি, তাহলে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর আরেকটা ধাপ আগে গেলাম। এবং টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্টের 9টি পর্বে বিভক্ত করা হয়েছে। একটা হলো সেট ক্লিয়ার গোলস, একটা হলো প্রায়োরিটি টাস্ক, ক্রিয়েট এ শিডিউল, সেট ডেডলাইন অ্যান্ড ইউজ টুলস, ব্রেক টাস্ক ইনটু এ স্মলার স্টেপস, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। 7 নম্বর হলো ডেলিগেট টাস্ক, 8 নম্বরে ক্লিয়ার কমিউনিকেশন অ্যান্ড ফলো আপ, 9 নম্বর হলে ম্যানেজ টুলস ফর টাস্ক ম্যানেজমেন্ট। এখন এই 9টা সম্পর্কে যদি আলোচনা করি এবং মোটামুটি যদি আলোচনার মাধ্যমে হয়তো যারা দেখবেন বা তারা যদি মোটো সুন্দরভাবে বুঝেন, তাহলে আমার এই ভিডিওটা সার্থক হবে। আর যদি ভালো না বুঝেন, তাহলে এই ভিডিওটা সার্থক হবে না। এবং আপনাদের জন্য একেবারে সুন্দর করে আলোচনা করার জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি, যেটা আপনারা, আমি অনেকে আছে ভিডিও করতে গেলে শুধু 9টি টিপস লিখে তারপর আলোচনা করে, এবং আলোচনা করতে গিয়ে তো অনেক কথা বলে, কিন্তু আরেকবার যদি তার মনে না থাকে, শ্রোতারা যখন দেখবেন তখন দেখার পর হয়তো একটা জিনিস মনে নাই, তখন আবার ভিডিওতে আসবে, তখন আবার কথা শুনতে হবে। কিন্তু এইখানে যদি আমি কথাও বলি এবং লাইন ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে দিই, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন আমি আশা করি। এবং এরপর আর বুঝাবার কিছু থাকে না। যেমন একজন টিচার একটা ছাত্রকে যেরকম কোনো কিছু বোর্ডে লিখিয়ে তারপর বুঝায়, ওই ওই ছাত্রটি যেমন নির্ভুলভাবে বুঝতে পারে এবং তিনি তার খাতায় নোট করে আবার দেখতে পারেন। কিন্তু এটা আপনারা নোট করতে হবে না, এটা তো নোট হিসাবেই আছে, আপনি সার্চ দিয়ে পেয়ে যাবেন। তাহলে সার্চ দিয়ে পেলে এটা একটা নোট হিসাবে আপনার থাকবে গাইডলাইন। যখন আমার চ্যানেলটিতে আপনি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে রাখবেন, তখন আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাব। 1 নম্বরে হলো সেট ক্লিয়ার গোলস। এখানে আমরা সেট ক্লিয়ার গোলস সম্পর্কে যদি সংজ্ঞা দিতে যাই, তাহলে সেট ক্লিয়ার গোলস বলতে বোঝায় কি আসলে, এখানে তো হয়তো কি লিখি নাই, কি বোঝায়। এখানে আমি প্রশ্ন করব সেট ক্লিয়ার গোলস কি, তাহলে উত্তরে আসবে নিজের বা কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বা উদ্দেশ্য, লক্ষ্য বা করণীয় কাজকে স্পষ্টভাবে নির্ধারণ করা, যাতে তা বোঝা সহজ হয়, পরিমাপ করা যায় এবং কার্যকরভাবে অর্জন করা সম্ভব হয়। এখন কার্যকরভাবে অর্জন করা আসলে সম্ভব হয় থেকে কার্যকরভাবে কি, যেমন সঠিক সময় সঠিক কাজ করলে সফলতা আনা যায় এবং কার্যকরভাবেই এটা আনা যায়, এর সফল কেউ আটকে রাখতে পারে না। যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে আমাদের অবশ্যই এটা নিয়ে টাইম টু টাইম কাজ করতে হবে, যখন যে কাজ তখন সে কাজ নিয়েই করতে হবে। আবার একবার বলি, সেট ক্লিয়ার গোলস কি, নিজের বা কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য, লক্ষ্য বা করণীয় কাজকে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, যে এই প্রতিষ্ঠানের কাজেই, ওই প্রতিষ্ঠানের কাজেই, এই সময় এই কাজ, ওই সময় কাজ, এটা সঠিকভাবে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, যাতে তা বোঝা সহজ হয়। এই প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবেন, তারা যে শিডিউল দেখি তারা যে আসলে বুঝতে পারেন, এই আমি শিডিউল, এই যে প্রত্যেক করণীয়টা দেখে, যে তালিকাটা দেখে আসলে বুঝতে পারে সঠিক যে আসলে কি করতে হবে এবং কার্যকরভাবে অর্জন করা সম্ভব হয়। তাহলে সকল লক্ষ্য উদ্দেশ্য বলছে এখানে উপরে দেখেন, উদ্দেশ্য, লক্ষ্য, করণীয়, তাহলে এ সফলভাবে অর্জন করা সম্ভব হবে। তা আমরা যদি একটু বিস্তারিত ব্যাখ্যায় যাই, 1 নম্বরে দেখি ক্লিয়ার মানে স্পষ্ট। এই যেখানে সেট ক্লিয়ার গোলস, তাহলে ক্লিয়ার মানে স্পষ্ট, লক্ষ্য এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে কোনো অস্পষ্টতা বা দ্বৈততা না থাকে। উদাহরণ,
আমি ভালো পড়াশোনা করব, এটা অস্পষ্ট। আমি আমি যদি এখানে বলি আমি ফ্রিল্যান্সিং করব, তো এটা অস্পষ্ট। আমি আগামী এখানে বলছে আগামী পরীক্ষায় গণিতে অত্যন্ত 80 নম্বর পাবো, এটা স্পষ্ট। তাহলে আমি আগামী সপ্তাহে আমি ফ্রিল্যান্সিং কাজ করে টাকা অর্জন করব, এটা স্পষ্ট হয়ে যাবে। 2 নম্বরে দেখেন পরিমাপযোগ্য হওয়া দরকার। আসলে পরিমাপযোগ্য হওয়া দরকার কি? লক্ষ্য এমন হতে হবে যা সংখ্যায় বা ফলাফলে যাচাই করা যায়। লক্ষ্য এমন হতে হবে যা সংখ্যায় বা ফলাফলে অর্জন করা যায়। যেমন আমার ওজন কমতে হবে, অস্পষ্ট। আগামী 3 মাসে 5 কেজি ওজন কমে গেছে, তাহলে আমার কাজ করতে হবে, ফ্রিল্যান্সিং সঠিকভাবে কাজ করতে হবে, এটা হলো অস্পষ্ট। আর আমি সঠিকভাবে কাজ করিয়েছি, তাহলে আমি 5টি কাজ সঠিকভাবে করিয়েছি, এটা হলে স্পষ্ট হয়ে গেল, তাহলে এটা পরিমাপযোগ্য। 3 নম্বরে যদি আমরা যাই, সময়সীমা থাকা জরুরি। এখন যে কোনো জিনিস একটা সময়সীমা থাকা জরুরি। যেমন কখন লক্ষ্য পূরণ করতে হবে তা উল্লেখ থাকতে হবে। যেমন আমি ইংরেজি শিখব 9, 6 আমি ইংরেজি শিখব 6 মাসে ইংরেজি স্বাবলম্বী কথা বলবো। আমি ইংরেজি শিখব, এটা হলো অস্পষ্ট। আর আমি 6 মাসে ইংরেজি স্বাবলম্বী হব, এটা স্পষ্ট। তাহলে আমি ফ্রিল্যান্সিং করব, এটা অস্পষ্ট। আমি 6 মাসে ফ্রিল্যান্সিংয়ের স্বাবলম্বী হব, এটা স্পষ্ট। 4 নম্বরে বাস্তবসম্মত হওয়া উচিত। তা বাস্তবসম্মত হবে কি? লক্ষ্য এমন হতে হবে যা পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনযোগ্য। যেমন 1 মাসে কোটি টাকা আয় করব, এটা বাস্তবসম্মত নয়। আর যেটা আমি গত মাসে আমি 20,000 টাকা অর্জন করি, সেটা বাস্তবসম্মত। 6 নম্বর প্রাসঙ্গিক বা অর্থবহ হওয়া দরকার। প্রাসঙ্গিক অর্থবহ যদি না হয়, তাহলে ওইটার কোনো দাম নাই। তাহলে লক্ষ্য আপনার জীবনের বড় উদ্দেশ্য এবং প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এখন আমার জীবন যদি একজন পঙ্গু লোক যদি বলে যে আমি দৌড়ে ফার্স্ট হওয়ার প্লেয়ার হবো পৃথিবীতে, এটা সম্ভব। আর একজন দৃষ্টিহীন লোকে বলে যে আমি যে কোনো স্থানে আমি দৌড়ে চলে যেতে পারি, আসলে এটা না, এটা অবাস্তব জিনিস। বাস্তব হলো আমি কাজ পারি, আমি সামনে এই মাসে আয় করছি 10,000 টাকা, আমি সামনের মাসে 20,000 টাকার লক্ষ্য অর্জন করতে পারি, এটা হলো বাস্তব। এবং সামনের মাসটাই এটা হলো একটা সময়, আমার যে সময়টা নির্ধারণ করতে হবে। প্রাসঙ্গিক অর্থবহ হওয়া দরকার। তাহলে প্রাসঙ্গিক যদি হইতে হয়, তাহলে আমার একটা টাইম, এটা বাস্তব হইতে হইবে। আর যদি আমি অবাস্তব একটা কথা বললাম, যে উদাহরণ দুইটা দিলাম 2 পদের, এখন আর যদি একজন দৃষ্টি শক্তিযুক্ত লোক বলে আমি যে কোনো স্থানে যে দৌড় দিতে পারি, এটা বাস্তব। তাহলে আমরা আর কথা এটা এরূপে হয়তো আর বাড়াবো না। এখন কেন ক্লিয়ার গোলস দরকার? আমাদের যে ক্লিয়ার গোলসটা দরকার কেন, আসলে ক্লিয়ার গোলসটা কেন দরকার, এবং ক্লিয়ার গোলস না হলে আমাদের কি হবে? তাহলে কেন? মনোযোগ কেন্দ্রীভূত করে। আসলে ক্লিয়ার গোলস থাকা মানে একটা লক্ষ্য উদ্দেশ্য, ওই যে প্রথম গণিতে লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা, এটা একটা মনের মধ্যে কেন্দ্রীভূত করে যে আমার এই টাইমে এই কাজ করতে হবে, এই লক্ষ্য এই টাইমে আমার অর্জন করতে যেতে হবে। আর যদি আমি এই টাইমে এই কাজ সঠিক টাইমে সঠিক কাজ না করি, তাহলে আমার সঠিক লক্ষ্য আমি পৌঁছতে পারবো না। অতএব 8টার কাজ যদি আমরা 10টায় দিয়ে দিই, তাহলে আমাদের একটা লক্ষ্য অর্জন হবে না। আবার 10টার কাজ হেল্প করবো কখন? আমার 11টায় তো কাজ থাকবে, 12টায় কাজ থাকবে, 1টায় থাকবে, 2টায় থাকবে, হয়তো আমি কাজ করবো না, গোসল করবো, এটা তো আমার ডেলি রুটিনের মধ্যে থাকতে। কিন্তু যদি আমি 10টার কাজ না করে আমি অবহেলা করি, তো 10টার কাজ আমি আর করতে পারবো না। কিন্তু 10টার কাজ যে 11টায় করতে, 11টার কাজ করবো কখন? তাহলে আমার এই সময়টা জীবন থেকে গেল, কাজের ক্ষেত্র থেকে আমার চলে গেল। তাই আমাদের মনোযোগ কেন্দ্রীভূত হতে হবে। উদ্দীপনা বাড়ায় এই ক্লিয়ার গোলসে, উদ্দীপনা বাড়ায় যে আমি যদি 10টার কাজ 10টায় করি, তাহলে আমার লক্ষ্য অর্জন হলে আমি কোটি টাকা, আমি আস্তে আস্তে টাকা স্বাবলম্বী হবো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবো। তাহলে আমাদের লক্ষ্য উদ্দীপনা বাড়ায় যে আমার আসলে টাকা হলে দরকার, টাকা হয়ে যাবে, আমার যে পরিমাণ টাকা তার চেয়ে বেশি ইনকাম করবো, এই যে একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা বাড়ায়, উদ্দীপনাও জাগে। তারপর অগ্রগতি পরিমাণ করা সহজ হয়। কেন? অগ্রগতির পরিমাণ যদি পরিমাপ করা সহজ হয়, তাহলে আমাদের কাজ তো অতি সোজা হয়ে যাবে, যে আমাদের পরিমাপ করা সোজা, যে আমি 10টার কাজ 10টায় করলে আমি 1,000 টাকা পাবো, 11টার কাজ 11টায় করলে আমি 2,000 টাকা পাবো। এরকম আমাদের অর্থনৈতিকভাবে বেড়ে গেল, অগ্রগতির পরিমাপও আমাদের বেড়ে গেল, কাজ করতে করতে কাজের অগ্রগতি বেড়ে গেল, এবং টাইম টু টাইম কাজ করলাম, অগ্রগতি বেড়ে গেল, টাকা বাড়লো, এবং আমার সময় সদ্ব্যবহার হলো, আমরা সকলে যে হয়তো আমরা সাকসেস হব।
সফলতার সম্ভাবনা বাড়ায়। এই ক্লিয়ার গোলস যদি থাকে, তাহলে লক্ষ্য উদ্দেশ্য করে যদি কাজটা করা হয়, তাহলে আমাদের সফলতাও বাড়ায়। যেমন আমরা যে সময় যেই কাজটি সঠিক সময় সঠিক কাজটি করতে পারলে আমাদের কি সফলতা ও সম্ভাবনা বেড়ে যায়। সফলতা যদি না বাড়ে, তাহলে আমাদের সফলতা যদি না বাড়ে, তাহলে বলতে হবে আমি সঠিক সময় সঠিক কাজ করতে পারিনি। এখন সঠিক সময় ব্যর্থ হইলেই যে আমি ছেড়ে যাব না, এটা ব্যর্থ তো হবে। আমি যখন প্রথম একটা কাজ করবো তখন এটা পারবো না, হবে না, একবার দুইবার তিনবার পাঁচবার, তারপর 7বার 10বারে খেলে আমি সাকসেস হবো। এই যে একবার সাকসেস হলাম, আমার জীবনে তো আর সাকসেস হওয়ার কিছু নেই, কিন্তু একবার হলাম, সফলতা হলো না, তাহলে ছেড়ে যাব না। 5 নম্বর হলো সময় ও সম্পদের অপচয় কমায়। এখন নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকলে, যেমন আমি 1 বছরের মধ্যে একটি কাজ করবো, যে এই কাজের জন্য একটা যদি আমার মেশিন থাকে, তার মানে 1 বছরের মধ্যে একটা মেশিন নষ্ট হয় না। নতুন মেশিন যদি ক্রয় করি, তাহলে একটা মেশিন নষ্ট হয় না, কিন্তু আমার এক বছর ঠিক মতো ওটার ব্যবহার করতে হবে। কোনো সময় ব্যবহার করা যাবে না, ওরে কোনো নষ্ট করার কোনো কাউকে দেওয়া যাবে না। আমি আমার সময় এবং সম্পদের অপচয় যে কমে যায়, এইটার উপর নির্ভর করে, ক্লিয়ার গোলসের উপরে। ক্লিয়ার গোলস হলো এমন একটা জিনিস, যদি মানা হয় তার জীবনে অবশ্যই সফলতা আসবে, অবশ্যই 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 আসবে। এখানে ব্যর্থ হওয়ার কিন্তু ব্যর্থ হবে নয়, যেমন একটা কাজ করতে যে হয়তো 10বার করতে হয়েছে, 2বার হয় না, 3বার হয় না, এটা তো আর না, সময় সম্পদের অপচয় হয় না। আরে ভাই, নতুন কিছু শিখতে তো সময় দিতেই হবে। তাহলে এখন আমরা যদি একেবারে এই ক্লিয়ার গোলস সম্পর্কে একেবারে সংক্ষেপে আবার আলোচনা করে আসি। ক্লিয়ার গোলস কি? নিজে বা কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য, লক্ষ্য বা করণীয় কাজকে স্পষ্টভাবে নির্ধারণ করা, যাতে তা বোঝা সহজ হয় এবং পরিমাপ করা যায় এবং কার্যকরভাবে অর্জন করা সম্ভব হয়। এলে আমাদের সংজ্ঞা। বিস্তারিত যদি ব্যাখ্যায় যাই, হলে ক্লিয়ার গোলস মানে স্পষ্ট। ক্লিয়ার গোলস মানে স্পষ্ট লক্ষ্য এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে কোনো ব্যর্থতা না থাকে। উদাহরণ, আমি ভালো পড়াশোনা করব, অস্পষ্ট, আগামী পরীক্ষায় আমি গণিতে যাইয়া 80 নম্বর পাবো। এখানে আমি উদাহরণ দিয়েছিলাম, আমি ভালো ফ্রিল্যান্সিং কাজ করব, এটা অস্পষ্ট। আমি আগামী মাসে 10,000 টাকা ইনকাম করব, এটা স্পষ্ট। এবং 2 নম্বরে যদি হয়, পরিমাপযোগ্য হওয়া দরকার। আসলে পরিমাপ হওয়া যোগ্য দরকার কি? লক্ষ্য এমন হতে হবে যা সংখ্যায় বা ফলাফল যাচাই করা যায়। কিন্তু যদি সংখ্যায় ফলাফল যা যাচাই করা না যায়, তাহলে এটা হবে না। আমার ওজন যদি, যে আমি সামনের মাসে ফ্রিল্যান্সিং এর টাকা ইনকাম করবে, এটা অস্পষ্ট। আমি আগামী 3 মাসে আমার 10,000 টাকা ইনকাম হয়েছে, এটা পরিমাপযোগ্য। এটা টাকায় পরিমাপ করা যায়। টাকা কত? টাকা তার ওজন করেন, টাকা পরিমাপ করে যে এত টাকা আছে, এবং সময় সীমা থাকা জরুরি। এখন আমাদের যদি কাজ করা হয়, তাহলে আমাদের সময়সীমা অবশ্যই থাকতে হবে। আর তা সময়সীমা অবশ্যই থাকতে হবে। জরুরি কখন লক্ষ্য পূরণ করতে হবে তা উল্লেখ থাকতে হবে। এখন আমাদের সময়সীমা যদি নির্ধারিত না থাকে, তাতে আমাদের উদ্দেশ্য সফল হবে না। তাই আমাদের উদ্দেশ্য সফল হওয়ার জন্য সময়সীমা নির্দিষ্ট থাকতে হবে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের তালিকা থাকতে হবে এবং তার উপরে মনোযোগ থাকতে হবে। আমি ফ্রিল্যান্সিং শিখব, এটা অস্পষ্ট। আমি 6 মাসে ফ্রিল্যান্সিং এর স্বাবলম্বী হব, এটা স্পষ্ট। এইটা স্পষ্ট। এখন আমরা বাস্তব হওয়া লক্ষ্য হওয়া এমন হতে হবে পরিশ্রমের মাধ্যমে অর্জনযোগ্য। এখন আমাদের লক্ষ্য যা হবে তা পরিশ্রমের মধ্যে লক্ষ্য অর্জনযোগ্য হতে হবে। আর যদি তা না হয়, তাহলে আমাদের এইসব ব্যর্থ হয়ে যাবে। 5 নম্বরে প্রাসঙ্গিক অর্থ হওয়া দরকার, এবং একটা প্রাসঙ্গিক লক্ষ্য আপনার প্রাসঙ্গিক হতে হবে। আর যদি প্রাসঙ্গিক না হয়, তাহলে আপনার জীবনে বড় উদ্দেশ্য বা প্রয়োজনের সঙ্গে এখন আমাদের লক্ষ্য আপনার জীবনে বড় উদ্দেশ্য বা প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। এখন সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত হইতে হবে। এবং এখন আমাকে যদি এমন একটা কাজ দেন যেটা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা আমার আমার লক্ষ্যের লাগে। এবং আমার যদি বললে দেন যে আপনার গাড়ি চালাইতে হবে, এখন আমার সম্ভব,
আমাকে বলেন যদি এইটা আমার একটা আমি যেতে আমি প্রশিক্ষণ প্রাপ্ত সেই দেন, যেমন আমি ফ্রিল্যান্সিং এর মোটামুটি কাজ জানি, যেমন একটা শর্ট কুইজ ভিডিও বানাই দেন, আমি এটা সম্ভব। এখন যদি বলেন আমি বাস গাড়ির ড্রাইভারিং করে আসেন, এটা সম্ভব? এটা অসামঞ্জস্যপূর্ণ। এবার এটা আমার লক্ষ্যের সাথে জীবনের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে আমাকে দিতে হবে সামঞ্জস্যপূর্ণ। এইখানে লেখা হয়েছে লক্ষ্য আপনার জীবনের বড় উদ্দেশ্য বা প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এখন আমার জীবনের টাকা প্রয়োজন, এখন এই টাকা কি আমি ড্রাইভিং করে আনতে পারবো? আমি শিখছি ফ্রিল্যান্সিং করে, এখন আমার যদি বলে যে আপনি ড্রাইভিং করে বড় বাস গাড়ি চালিয়ে টাকা অর্জন করেন, হবে? তাহলে এরা প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, কিন্তু অর্থ তো আমার প্রয়োজনই হবে, তাহলে এটা আমার সামঞ্জস্যপূর্ণ। আমার যে আমি যেটা পারদর্শী এটার উপরে আমাকে কাজ দিলে এইটা হবে সামঞ্জস্যপূর্ণ এবং প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এখন কেন ক্লিয়ার গোল দরকার? তাহলে মনোযোগ কেন্দ্রীভূত হয়, এটা মনোযোগ বৃদ্ধি করে, উদ্দীপনা বাড়ায়, এবং টাকা পয়সা যদি মানুষকে ইনকাম করতে পারে, তারা টাকা আরো ইনকাম করার জন্য উদ্দীপনা বাড়ায়, অগ্রগতি পরিমাণ সহজ হয়, সফলতার সম্ভাবনা বাড়ায়, এবং সময় ও সম্পদের অপচয় কমায়। এখন প্রায়োরিটিস টাস্ক কি? এখন বলতে হলে এখন আমরা যে 9টি টুলস ব্যবহার করব, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্টের 9টি টিপস, তার মধ্যে প্রায়োরিটিস টাস্ক, এইটা যদি আমরা এখন 2 নম্বরে আলোচনা করি, প্রায়োরিটি টাস্ক কি, তাহলে সহজে উত্তর হবে যে সব কাজ একসাথে থাকতে হবে তা হাতে আছে, এগুলোর গুরুত্ব বা ইম্পর্টেন্স এবং জরুরি এমার্জেন্সি অনুযায়ী কোনো কাজ আগে করা উচিত বা কোন কাজ পরে করা উচিত তা বোঝা, পরে করা যায়, এটি ঠিক কারণগুলো। এখন প্রায়োরিটি টাস্ক বলতে বোঝায় যে কাজগুলো জরুরি বা গুরুত্বপূর্ণ, আর যে কাজগুলো একটু কম গুরুত্বপূর্ণ বা একটু গুরুত্ব কম, এইগুলো আর কি শিডিউল করে নেওয়া। যেমন আমি একটি ক্লায়েন্টের কাছ থেকে যদি আমি একটা কাজ পাই, 10টা কাজ পাইছি, একজনে বললো 15 দিনের মধ্যে দিলে হবে, আরেকজনে বললে আজকে দিনের মধ্যে দিতে হবে, আরেকজনে বলে 3 দিন, আরেকজনে বলে 5 দিন, আরেকজনে বলে 7 দিন, আরেকজনে বলে 10 দিন, আরেকজনে বলে 15 দিন। এখন আমি যদি গুরুত্ব দিই 15 দিনের কাজটাকে, তাহলে হবে? আমার গুরুত্ব দিতে হবে কোনটাকে? 10 দিনেরটাকে? আমার গুরুত্ব দিতে হবে কোনটাকে? 5 দিনেরটাকে? এখন যদি আমি এটা বুঝি, এই সংখ্যাটা বুঝি, যে সব কাজ একসাথে করতে হবে বা হাতে আছে, এর জন্য আমি 10টা কাজ ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিয়েছি, এটা তো আমার হাতে আছে এবং একসাথেই আছে, আমার ল্যাপটপের মধ্যে এটা শিডিউল করা আছে, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের কাছে, এটা অমুকের কাছে, এটা অমুকের কাছে, এটা। এখন টাইমও লেখা আছে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এইবার 100 ঘন্টা, 150 ঘন্টা, 200, এরকম। আমরা 24 ঘন্টা একদিন বুঝি, এটা যদি আমরা ঘন্টা লিখি বা দিন লিখি, তাহলে আমরা যে কোনোভাবে আমরা হয়তো, আমার এটা ব্যক্তিগত, আমি কোন ঘন্টা দিয়ে দেবো না, দিন দিয়ে দেবো না, সপ্তাহ দিয়ে দেবো, এটা আমার ব্যাপার। এখন যে লোকটায়, যে আমার যে ক্লায়েন্টটায় বলছে যে আমার একদিনের মধ্যে কাজটা দিতে হবে, ওইটা যদি আমি গুরুত্ব এমার্জেন্সি ভাবে যদি না নিই, তাহলে তো আমার প্রায়োরিটি টাস্ক হলো না। এখন প্রায়োরিটি টাস্কটাই এইটাই হলো যে যেটা যেরকমের গুরুত্ব, সময় কম এবং গুরুত্ব, যেটা সময় কম সেটা আগে, যেটা সময় বেশি সেটা পরে। এখন সেটা গুরুত্ব, টাকা যদি পরিমাণও বেশি হয়, যেমন আমি আজকে একটা দিনে যেটা ক্লায়েন্টের কাজ করে দেবো সেটা 5,000 টাকা, কিন্তু 15 দিনের পর যেটা দিতে সেটা 1 লক্ষ টাকা ধরেন, উদাহরণস্বরূপ। তাহলে তারপরেও তো আমি 15 দিনের কাজটাকে গুরুত্ব দিতে পারবো না, কারণ ওরা টাকা বেশি হইলেই তো হবে না, আমার সময়ের মেনটেনের ব্যাপার আছে। তাই আমি প্রায়োরিটি টাস্ক বলতে যদি আমি শ্রোতাদের একটু সুন্দর করে বোঝার জন্য কিন্তু আমি লিখে রাখছি, যে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে যদি মনে না থাকে তাহলে আপনি এটা পড়ে আপনার মেমোরি তুলে নেবেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন। এই লিখে রাখার এই শ্রমটা আমি দিলাম আপনাদের জন্য। এই শ্রমটা যদি আপনারা হয়তো পড়েন এবং বুঝেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তাহলে আমার সফল। আর যদি এটা পড়ে যে না, আসলে কিছুই না, তাহলে আমার এই শ্রম কিন্তু ব্যর্থ। আসলে আমার শ্রম ব্যর্থ হলো, হোক বা না হোক, এটা আপনার কিছু না, কিন্তু আপনার জীবন থেকে তো আপনি তো আস্তে আস্তে নিম্ন পর্যায়ে চলে যাবেন, কারণ আপনি সময়ের মূল্য দিতে বোঝেন না এবং জানেন না, বিধায় আপনার জীবনে অবশ্যই অবনতি আসবে। তাই আমরা কেউর জন্য অবনতি কামনা করবো না। আমি তো এইটা দেওয়াই মানে আপনাদের সকলের জীবনে আমি উন্নতি কামনা করছি, কারণ আমি মুখে বলে যাইতাম, আপনি তার একবার পাইতেন না, এরকম ভিডিও লেখা আকারে পাইতেন না। আপনি যখন ভুলে যাবেন প্রায়োরিটি টাস্ক কি এবং কি নিয়ে আলোচনা করছে, তখন আপনি তো পাইতেন না। এখন আপনি আমার ভিডিওটা দেখলে একটা সুন্দর লেখা পাইবেন, কত সুন্দরভাবে আপনার জন্য আমি সাজাইছি। হয়তো শ্রম, আমার সময় ব্যয় হয়েছে, আমার শ্রম ব্যয় হোক, আমার যে ভিডিও দেখে একজন যদি
শ্রোতা যদি সুন্দরভাবে তিনি তার জীবন গড়তে পারে, এটি আমার সার্থক। অতএব আমরা যে আমি বললাম 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, আমরা সময় অনুযায়ী যেটা আমি গুরুত্ব দেব। এবং সহজভাবে যদি বলি, সব কাজ সমান নয়। 1 নম্বরে সহজভাবে সব কাজ সমান নয়। 2 নম্বর হলে কোনো কাজ দ্রুত না করলে বড় ক্ষতি হবে। এগুলো আগে, যেগুলো কাজ দ্রুত না করলে ক্ষতি হবে, যেমন ওই সময় কম, এই কাজটা আমি না করে দিলে উনি কাজটা পাবে না, উনি চলে যাবে, ওই ক্লায়েন্ট আমাকে আর কাজ কোনোদিন দেবে না। তাহলে আমি অর্থনৈতিকভাবে আমি বসে রইলাম, কিন্তু আমি তার কাজ করলাম না, তাহলে ওই ক্লায়েন্ট আমাকে কাজ দিল না, আর আমি কাজ পাইলামও না। কাজ না পেলে আমি তো অর্থও পাইলাম না, আমার সময় অযথা করলাম, আমার জীবন থেকেও সময় গেল, আমার অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হলাম না। অতএব এই কাজ করব না। 3 নম্বর হলে কোন কাজ গুরুত্বপূর্ণ হলেও অপেক্ষা করতে পারে। এখন ওই যে বলছিলাম, যেই কাজটা একদিনের আর যেই কাজটা 15 দিনের কাজটা তো 1,00,000 টাকার, আর একদিনের কাজটা হলে 5,000 টাকা। এখন আমার সময় আছে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে ওনার দিতে হবে, উনি তো একদিন আমাকে একটা 2 লক্ষ টাকার কাজ দেবে, কিন্তু আর ওই 15 দিন পর সেও দিবে, সে 4টা কাজ থেকে তো আমি সময় বেশি নিতে হচ্ছে। একেবারে অল্প কথায়, যেই কাজটা সময় কম সেই কাজটা গুরুত্ব দেবেন, যেই কাজটা সময় বেশি সেক্ষেত্রে একটু কম গুরুত্ব দিয়ে ওটাও করবেন। এইটা করা যদি শেষ হয়ে যায়, তারপর কি বসে থাকবেন? আপনি যদি একদিনের কাজটা যদি আমরা 2 ঘন্টায় করে ফেলতে পারেন, তাহলে হ্যাঁ, তারপর তো আপনি দ্বিতীয় যে 2 দিনের কাজটা ধরবেন। এরকম করতে করতে আপনি তো এক্সপার্ট হয়ে যাবেন, আপনার কাজ চলতে থাকবে। যেমন আমি স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারতাম না, এখন তো আমি মনে করি যে কোনো স্ক্রিন রেকর্ড ভিডিও আমি করতে পারি। প্রথম তো হয়তো করতে যে আমার এই ভিডিওর প্রথম দিকে হয়তো ভালো হয় নাই, কথা বলতে পারি নাই, বুঝাইতে পারি নাই। এইরকমেরই ভাই, সকল ব্যর্থতাকে জয় করাই তো হলো জীবনের লক্ষ্য। আপনি কোন সেক্টরে যাবেন, যেই সেক্টরে যাবেন সেখানেই বাধাকে পেরিয়ে উঠতে পারলে হলো এটা জয়। যেমন মানুষ যখন ব্যর্থ হয়, তারপর বারবার যদি চেষ্টা করে, তো অবশ্যই সফলতা আল্লাহ এনে দেয়। আর আপনার সফলতা তো আল্লাহর দ্বারাই হবে, এটা তো সর্বশেষ ঠিকানা আল্লাহর কাছে, কিন্তু আপনার চেষ্টা আল্লাহ। আমি যদি এই যেমন না লিখে সুন্দর করে আমি দিতাম, এটা আল্লাহ তো আমাকে তৌফিক দিয়েছে যাওয়ার, তাহলে আপনারা তো এই ভিডিওটা এত সুন্দর করে দেখতেন না। এখানে আমার বলার কিছু নেই, আপনারা যদি অবশ্যই সবাই শিক্ষিত বর্তমান সমাজে, তাহলে আপনারা এটা পড়িয়ে নিতে পারেন। তারপর আমি যেহেতু কথা বললে সুন্দর করে বুঝিয়ে দিতেছি, এটা আপনাদের জন্য করতেছি ভাই। আপনারা যারা শুনবেন তারা তো আসলে ভালো বুঝবেন, এবং ভালো বুঝে সেই কাজ করবেন, সেই অনুযায়ী আপনাদের জীবন উন্নয়ন হবে, এই কামনা আমার। এখন কেন প্রয়োজন? আসলে সময় বাঁচবে, অপ্রয়োজনীয় জিনিস সময় নষ্ট না হয় কাজের দিকে না, যেটা অপ্রয়োজনীয় এবং সময় বাঁচবে না, এই কাজটার দিকে আমরা যাব না। গুরুত্বপূর্ণ চাপ কমে, এবং যদি আমাদের সঠিক সময় 2 নম্বর সঠিক কাজ করতে হলে আমার গুরুত্বপূর্ণ চাপ কমে যায়, কাজের বোঝা গুছিয়ে যায়। যে আমি যদি একদিনের কাজটা দ্রুত করে ফেলি, তাহলে আমার এই আজকের দিনটার এই সময়টা আমার বোঝা চলে গেল, আমরা হলে এই আজকের দিনটা মোটামুটি একটু ফিরে রিল্যাক্সে থাকতে পারি। আর যদি আমি কাজটা না করিয়া ব্যর্থ হয়ে যেতে, তাহলে আমি যদি বিশ্রামও থাকি, তখন আমার মাথার টেনশন থাকে, আমি কাজটা করতে পারলাম না, তাহলে আমার কাজের বোঝা আমার মাথার থেকে গেল না, কাজে বাদ পড়ে না। এবং টাইম টু টাইম কাজ করলে কাজে বাদ পড়ে না, বড় মনোযোগ দেওয়া যায়। এখন টাইম টু টাইম আমি কাজ করলে আমার মনোযোগও বেড়ে যাবে। এখন কিভাবে করবেন? এখন এই কাজটা আসলে আমি কিভাবে করব, এটা সম্পর্কে তো এখন আমার বিস্তারিত আলোচনা, এটা আমি কিভাবে করব। সব কাজের তালিকা করুন। এখন আমার আমি 10 জন ক্লায়েন্ট আমাকে 20 পদের কাজ দিয়েছে, সেটা আমি তালিকা করবো সময় অনুযায়ী, এবং নাম উল্লেখ করে, দেশ উল্লেখ করে, এবং অর্থ না, এখানে অর্থের কোনো কথা না। এখানে আমাদের একদিনের কাজটা হয়তো 500 টাকা, আর 15 দিনের কাজটা 5 লাখ টাকা। এখানে অর্থের কিছু না, এখানে সময়, এই সময়ের উপরে কি হবে, এইটা নিয়ে আমার আলোচনা। এখন কিভাবে করবেন? সব কাজের তালিকা করুন, প্রতিটি কাজের গুরুত্ব আর জরুরিতা নির্ধারণ করুন। এখন ওইখানে লেখা থাকবে 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, 48 ঘন্টা সেখানেও গুরুত্বপূর্ণ, কারণ 48 ঘন্টা ওভার হওয়ার আগেই তো আমার ওটা দিতে হবে। আবার 72 ঘন্টা, সেটা তো 72 ঘন্টা, ওরা 72 ঘন্টা 48 ঘন্টা ওভার হয়ে যাওয়ার পরই ওইটাই আমার গুরুত্বপূর্ণ। এখন সবই কিন্তু গুরুত্বপূর্ণ, টাইম উল্লেখ করে থাকতে হবে আপনার শিডিউলে। যেমন একজন মন্ত্রী মহোদয় যারা রাষ্ট্র পরিচালনা করেন, সে কিন্তু কিছু করে না, সে অফিসে বসে, তার যে পিএস থেকে বলে, স্যার আপনার 8টায় মিটিং আছে, কোথায়? শিক্ষা মন্ত্রণালয়। আবার ওখানটা মিটিং করে তার অফিসে বসে 12টায় বলছে, স্যার আপনার মিটিং আছে প্রধানমন্ত্রী কার্যালয়। এরকমের যে তার শিডিউলটা, একজন মন্ত্রী মহোদয় কিন্তু ব্যস্ত থাকেন
সে কিন্তু আসলে কোথাও যায় না, তাকে নিয়ে যাওয়া তো চলো, গাড়ি ড্রাইভারকে নির্দেশ দিলে সে নিয়ে গেল। এখন আমার তো গাড়ির ড্রাইভার হলো আমি, আমার সময় যে রকমের কালক্ষেপণ করা যাবে না, আমার গাড়ির ড্রাইভার আমারই হতে হবে। ওখানে গাড়ির ড্রাইভার মন্ত্রী মহোদয়ের সাথে এরা একটা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাইতে হয়, একটা এমন আছে 10 কিলোমিটার দূরে, সেখানে কি আটকে যাইবে? আর এটা সম্ভব? তাই তো তার যে ব্যবস্থা সে দূরে তো যাইতে পারে, কিন্তু এটা বুঝাইতে চাইছে যে তার সময়টা কোনো ব্যর্থ সময় কাটান না। একজন মন্ত্রী মহোদয় বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি কিন্তু তার সময়, আমরা তার যদি দেশে আসে তাই আলোচনা, তিনি বলতেন ভাই আমি সময় পাই না, দেশে আসবো কেমন রাষ্ট্রীয় কাজে। তাহলে এই জন্য, আর যে মন্ত্রী হয়তো তাদের অফিস পরিচালনা করে না, তারা তো ব্যর্থ, শেষকালে বাদ দিয়ে দেয় গভর্নমেন্ট। এখন আমাদেরও তো এরকমের বাদ হয়ে যাবে, যদি আমি ক্লায়েন্টের কাছে সঠিক যত সময় না দিই, তাহলে ক্লায়েন্ট আমার কাজ দেবে না, অনেকে আমাকে বাদ দিয়ে দিল। তাহলে আমি ওই মন্ত্রী মহোদয়ের যা হবে আমারও তা হবে। অতএব আমার জীবনে ওই মন্ত্রী মহোদয় একসময় সংসদ সদস্য থেকে বাদ হয়ে যাবে, আমি অনলাইন কাজ থেকে বাদ হয়ে যাবো। তাহলে আমার আমি শিখলাম অনলাইন, আমি যদি বাদ হয়ে যাই তাহলে আমার জীবনে আর কিছু থাকতে আছে না। তাহলে আমি অতএব কিভাবে সময় এইটার প্রায়োরিটি শিডিউলসটা সঠিকভাবে প্রয়োগ করবো এবং জীবনের সফলতা আনবো, এটাই আমার লক্ষ্য, এবং আপনাদের জন্য এই কামনা রইল। এবং 4 নম্বরে বাকি কাজ পরে করুন আর কাউকে দিয়ে করিয়ে নিন। এখন যেটা সময় আছে, মনে করেন 15 দিন, একজনে মোটামুটি ভালো পারে, তাকে দিয়ে আমি 15 দিনে কাজটা করলাম, যে ভাই আমি 1 লক্ষ টাকা পাবো, আপনার 10,000 টাকা দেবেন। আমি 1 লক্ষ টাকা এই কথা বলি বা না বলি, আপনাকে 10,000 টাকা দেবেন, এই কাজটা করে দেন। তিনি চিন্তা করলেন যে আমি বসে রয়েছি, আমি করে দিলাম, সে 10,000 টাকা পেলাম, 90,000 টাকা পেলাম, আমি করলাম না। তাহলে এই যে আমি করলাম না, এই জন্য আমি যে 90,000 টাকা পাইলাম, এখন এইটা তো আমার বুঝতে হবে, এটা আমার এই বোঝা, আপনাদের বোঝার জন্য আমি এই কাজটা এইরকম সুন্দর করে সাজিয়েছি। সংক্ষেপে প্রায়োরিটি টাস্ক মানে হলো যে কাজগুলো সত্যি গুরুত্বপূর্ণ সেগুলো আগে করা, এবং কম জরুরি কাজগুলো পরে করা। একেবারে সংক্ষেপে কথা হলো, যে কাজের গুরুত্ব সবচেয়ে বেশি সেই কাজ আগে করা, এবং যেই কাজের গুরুত্ব কম সেই কাজ পরে করা। এখন 3 নম্বরে যদি আমি বলি, তাই ক্রিয়েট এ শিডিউল। এখন ক্রিয়েট শিডিউল মানে হলো কোনো কার্যক্রম ইভেন্টগুলোকে নির্দিষ্ট সময় অনুযায়ী সাজিয়ে নেওয়া, এবং প্রায়োরিটি ক্রিয়েট এ শিডিউল, আমরা এটা শিডিউল করে সাজাই নেব। যেমন সাজাই যদি না নিই, তাহলে আমি কাজ করতে পারবো না, কোন সময় কোনটা, এটা আমার অনেক সময় মনেও থাকবে না, তাতে করতে পারবো না। তাহলে এটি পরিকল্পিত টাইম টেবিল বলা যায়। টাইম টেবিলও এটাকে বলে, যেমন কোনো কাজ কখন কত সময় ধরে এবং কোন ক্রমের সম্পন্ন হবে তা স্পষ্ট উল্লেখ থাকা, এবং কোন ক্রমে উল্লেখ থাকবে সেটা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। আর যদি স্পষ্ট উল্লেখ না থাকে, আপনি কোন সময় কোন কাজ করবেন, এটা যদি আমি বিস্তারিত বলতে যাই, তাহলে এখন হলে বিস্তারিত ব্যাখ্যা হলো ক্রিয়েট অর্থ তৈরি করা বা প্রস্তুত করা, আর শিডিউল অর্থ সময়সূচি বা কাজের পরিকল্পনা। এখন ক্রিয়েট এ শিডিউল একশোটা হলো কাজগুলোকে সময় অনুযায়ী সঠিকভাবে সাজিয়ে একটি পরিকল্পিত সময়সূচি তৈরি করা। যেমন আমরা একটা প্রতিষ্ঠানে যদি চাকরি করি, সেখানে কিন্তু সময়সূচি আছে, এবং এই সময়সূচি অনুযায়ী আমার কাজ করতে হবে। আর এই সময়সূচি অনুযায়ী আমি কাজ না করলে ওই প্রতিষ্ঠানের নিয়ম মানলাম না, অর্থাৎ ওই প্রতিষ্ঠান থেকে আমাকে বাদ দিয়ে দেবে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই একই রকমের, আপনার সময় মতো সময়ে কাজ করতে হবে। এবং কেন গুরুত্বপূর্ণ, এটা যে কোনটা কোন গুরুত্বপূর্ণ, কাজের অগ্রগতি নির্ধারণে সাহায্য করে, এবং সময় নষ্ট হওয়া কমে যায়, এবং কাজের দ্রুত হয়। বড় ও জটিল কাজকে ধাপে ধাপে সম্পন্ন, এইখানে একটা কথা আছে, বড় কাজ যেটা 10 ঘন্টা করতে হবে, সেটা আমরা কাজ করলাম 2 ঘন্টা, কাল 2 ঘন্টা, 2 ঘন্টা, তৃতীয় চতুর্থ দিনে 2 ঘন্টা, পঞ্চম দিনে রয়ে গেল। কিন্তু 100টা আমি যদি 10 ঘন্টা করতে যাই, তাহলে আমি সমস্যা হয়ে যাবো, হয়তো ভুল হইতে পারে, মানসিকভাবে আমি ভালো না, তাহলে আমি কাজ ভালো হবে না, এবার মনোযোগী নাই, তাহলে আমার কাজ ঠিকমতো হবে না। ডিসিপ্লিন, শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই কাজের একটা নিয়ম আছে, বড় কাজগুলোকে ভাঙ্গে আমরা কাজটা যদি করি, আজ 2 ঘন্টা, কাল 2 ঘন্টা, চতুর্থ দিন 2 ঘন্টা, পঞ্চম দিনে 2, এইরকম করে আমরা যদি ভাগ করে নিতে, কাজটা হয়েও গেল, বড় কাজ হয়ে গেল, এবং আমার ব্যতিষ্ঠ হলাম না, এবং আমি বিরক্তিবোধ করলাম না। এটি গুরুত্বপূর্ণ কেন? কাজের অগ্রাধিকার নির্ধারণে সাহায্য করে। এই ভাগ করে নিলে কাজের অগ্রাধিকার হতে নির্ধারণে সাহায্য করে। 2 নম্বরের সময় নষ্ট হওয়া কমে, এবং কাজ দ্রুত হয়, এবং বড় এবং জটিল কাজকে ধাপে ধাপে সম্পন্ন করা সহজ হয়। ডিসিপ্লিন, শৃঙ্খলা বজায় থাকে। এখন আমি যদি উদাহরণস্বরূপ বলি,
উদাহরণস্বরূপ একজন ছাত্র পড়াশোনার জন্য প্রতিদিন সকাল 8টা গণিত, দুপুর 2টায় ইংরাজি, বিকাল 4টায় বিজ্ঞান শিখে রাখে। এখন আমি যদি বলি সকাল 8টায় আমি ফ্রিল্যান্সিং একজনেরটা করব, দুপুর 12টায় আরেকজনেরটা করব, 4টায় আরেকজনেরটা করব, এই কিন্তু আমি 3টা পার্টে আমার কাজগুলোকে 3টা পার্টে ভাগ করলাম। আজ 8টায় যেটা করবো 4টা 12টায় করবো না, 8টা থেকে 12টা পর্যন্ত, আবার 12টা থেকে 4টে পর্যন্ত, 4টে থেকে আমার যতক্ষণ লাগে আবার 8টা পর্যন্ত রাত্র। এখন এই টাইমের মধ্যে যেইটা যেইটা হেঁটেই করব, কিন্তু এটা আমরা কি করব না, এই টাইমের কাজ অন্য টাইমে নেব না। এই টাইমের কাজ যদি আমি অন্য টাইমে নিই তাহলে আমার কাজে ব্যাঘাত ঘটবে এবং আমি সঠিকভাবে করতে পারবো না। এখন আমার ওই তিনটা টাইম যখন এখানে ছাত্র দিয়ে উদাহরণ দিয়েছে, হয়তো আমি আমার ক্লায়েন্ট দিয়ে আমি উদাহরণ দেবো। প্রথম ক্লায়েন্টের কাজকর্ম 8টায়, দ্বিতীয় ক্লায়েন্টের কাজকর্ম 12টায়, তৃতীয় ক্লায়েন্টের কাজকর্ম 4টায়, চতুর্থ ক্লাসের কাজকর্ম রাত 10টায়। এরকমের আমি আমি আমার কাছেও আমি ভাগ করে নেব, তাহলে আমার কাজ করা সহজ যাবে। এবং মিটিং রিপোর্ট তৈরির সময় লাঞ্চ ব্রেক, এবং এই যে আমরা এই যে আমরা একটা শিডিউল তৈরি করবো, এখানে আমার লাঞ্চ ব্রেক এবং গোসল, নামাজ, অন্যান্য আমার যে ব্যক্তিগত প্রয়োজন যেটা সেটা আমি করব, ইত্যাদি সময় নির্দিষ্ট করে রাখবেন। কারণ এই সময়গুলো কি আমার খাওয়া ঘুমান, এটা আমার সময় নির্দিষ্ট করে রাখতে হবে। কোন টাইমে আমি খাবো, কোন টাইমে ঘুমাবো, কোন টাইমে গোসল করবো, নামাজ পড়বো। সংক্ষেপে ক্রিয়েট শিডিউল হলো একটি সময় ভিত্তিক কাজের রোডম্যাপ। একেবারে সংক্ষেপে যদি বলি, এটি সময় ভিত্তিক কাজের রোডম্যাপ, ক্রিয়েট শিডিউল সময় ভিত্তিক কাজের রোডম্যাপ। আপনি কি চান আমি একটি সহজ উদাহরণ সূচি, সিম্পল শিডিউল তৈরি করে দেখাই? তাহলে আপনি অন্যদিন হয়তো আমার যদি সময়, আপনাদের জন্য আমি একটি সিম্পল শিডিউল তৈরি করব। আপনার দিনের একটা দিনের 24 ঘন্টার এটা আমি হয়তো করার চেষ্টা করব, জানি সময় পেলে। অতএব ভিডিও আর দীর্ঘ সময় আরো না বেরিয়ে এখনই আমি হয়তো ভিডিও শেষ করব। আমার এই ভিডিও দেখে হয়তো আমার চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে মূল্যবান মতামত জানাবেন। আপনার মূল্যবান মতামত জানাইলে আমরা আরো ভিডিও করতে আমার উদ্দীপনা আবার আগ্রহ বাড়ে। তাই ভিডিও শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।